তো দেখ আমি আজকে বোর্ডে যে অঙ্কগুলো করতে চলেছি সেগুলো হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্টের একটা চ্যাপ্টার গণিত বইয়ের তোদের। তো সেখানে অংশীদারি কারবার তোরা দেখে থাকবি, একটা বড় 5 নাম্বারের কোশ্চেন থাকে এই অংশীদারি কারবার থেকে মাধ্যমিক পরীক্ষায়। এছাড়াও এমসিকিউ এসএকিউ তো রয়েছে। তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই চ্যাপ্টার অঙ্কগুলো অবশ্যই প্রত্যেক ছাত্রছাত্রীকে করে আসা দরকার পরীক্ষার খাতায়। তো দেখ আমার সাথে আজ এই অংশীদারি কারবার তোরা শিখে নে। খুবই সহজ অঙ্ক, সহজ সরল ভাষায় বোঝানো হয়েছে। পুরো ভিডিওটা দেখ, আর বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। প্রত্যেক ব্যক্তি কি করে, নিজের একটা অর্থ সেই ব্যবসায় প্রদান করে এবং বছরের শেষে যা লাভ হয় সেই লাভটা তাদের মূলধনের অনুপাতে ভাগাভাগি করে নেয়। তুই মনে কর কেউ 100 টাকা দিল কোনো ব্যবসাতে, আর কেউ দিল 50 টাকা, তাহলে দেখ যে 100 টাকা দিয়েছে সে নিশ্চয়ই বেশি লাভ্যাংশ পাবে, কারণ সে ব্যবসায় মূলধন সে কত টাকা নিয়োজিত করেছে, 100 টাকা নিয়োজিত করেছে। আর যে 50 টাকা দিয়েছে সে তো তার তুলনায় কম পাবে, কারণ দেখ এখানে দুজন ব্যবসাদার রয়েছে, যে 100 টাকা মূলধন দিয়েছে এবং যে 50 টাকা মূলধন দিয়েছে। এই যে এই অনুপাতটা রেটিওতেই কিন্তু এই লাভ্যাংশটা ভাগ হবে। তোদের এই চ্যাপ্টারের মূল বিষয় হলো কি, যে লাভ্যাংশটা নিজেদের মধ্যে বণ্টিত হবে, অর্থাৎ ব্যবসায় শেষ পর্যায়ে যে লাভ হবে ব্যবসাতে, সেই লাভটা নিজেদের মূলধনের অনুপাতে বন্টন হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোরা ভালো করে শুনে নে। আর একটা জিনিস ভাব, শুধু তো ব্যবসায় লাভই হয় না, লোকসানও হয়। তাহলে লোকসান অর্থাৎ লস যত হবে তত কিন্তু সেই মূলধনের অনুপাতে এই লসটা ভর্তুকি তাদেরকে করতে হবে, অর্থাৎ তাদেরকে সেই লসটা কি করতে হবে, প্রদান করতে হবে সেই মূলধনের অনুপাতে। মনে কর যিনি 100 টাকা দিয়েছিলেন ব্যবসায় মূলধন, তাকে অবশ্যই যত লোকসান হবে অর্থাৎ যত লস হবে ব্যবসায়, সেই ব্যবসার লসটা তাকে বেশি তার অনুপাতে দিতে হবে, অর্থাৎ সে তার 100 টাকার মূলধনের অনুপাতে সেই লোকসানটা তাকে প্রদান করতে হবে ব্যবসায়। তো দেখ আমি ক্লাসটা করছি, তো একটা জিনিস মনে রাখবি, এই অংশীদারি কারবার দুই ধরনের হতে পারে। তো আমি দেখ বোর্ডে লিখে নিচ্ছি। এই অংশীদারি কারবার দুই ধরনের হয়। অংশীদারি কারবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার, সরল অংশীদারি কারবার, আর একটা কি বলতো, মিশ্র অংশীদারি কারবার, মিশ্র অংশীদারি কারবার। তাহলে ধরো ভালো করে খেয়াল কর, আমরা তো বলেই রেখেছি যে অবশ্যই 2 অথবা 2 এর অধিক ব্যক্তিত্ব থাকতে হবে, তবেই আমরা সেটাকে পার্টনারশিপ ব্যবসা বলতে পারি বা পার্টনারশিপ বিজনেস বলতে পারি। তো ভালো করে দেখ, আমরা এই অংশীদারি কারবারকে দুটো পর্যায়ে ভাগ করি, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। তাহলে সরল অংশীদারি কারবারটা কি? সরল অংশীদারি কারবারটা হলো সেইটাই যেটাতে ধর দুইজন ব্যক্তি একটা ব্যবসা খুলবে বা খোলার সিদ্ধান্ত নিয়েছে, তারা মূলধন নিয়োজিত করেছে। ধর কেউ 100 টাকা দিয়েছে, কেউ 50 টাকা দিয়েছে। তাহলে কি হবে, একটা সময় নির্দেশ করা থাকবে, ধর 1 বছরের জন্য ব্যবসাটা চালানো হবে। তাহলে দেখ এখানে সময়টা যদি ফিক্স থাকে, সময়টা যদি নির্দিষ্ট দিনের হয়, মানে 1 বছরের জন্য জমা রাখা হয় এই টাকাটা ব্যবসায় খাটে, তাহলে কি হবে, বছরের 1 বছর শেষে তারা কতটা লাভ্যাংশ পাবে সেই তাদের মূলধনের অনুপাতে বন্টন হবে, তাই নয়? তাহলে এখানে দেখ সময় কিন্তু আমি বললাম কি 1 বছর, মানে সমান সময় থাকতে হবে, সমান সময়ের জন্য টাকা নিয়োজিত করা হয়, টাকা নিয়োজিত করা হয়। তাহলে দেখ সমান সময়ের জন্য টাকা নিয়োজিত করা হয় মানে কি 1 বছরকার জন্যই, মানে কি প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি যতই মূলধন দেখ না কেন, তারা সমান সময়ের জন্য ব্যবসাটা কি চালাবে, সমান সময় মানে 1 বছরের জন্য। 1 বছরে কোনো হেরফের হবে না, 1 বছরের মাঝে কোনো হেরফের হবে না। কিন্তু এক্ষেত্রে দেখ মিশ্র অংশীদারি কারবার মানে কি, ধর কোনো দুজন ব্যক্তি কোনো ব্যবসায় যুক্ত হয়েছে, কেউ দিয়েছে 200 টাকা, কেউ দিয়েছে 300 টাকা। এবারে তোরা ভেবে দেখ, 200 টাকা কেউ ধর 3 মাস পর কিছু চেঞ্জ করেছে, তার ব্যক্তিগত প্রয়োজনে সে কি করেছে, আবার 100 টাকা তুলে নিয়েছে। তাহলে সে দিয়েছিল 200 টাকা, 3 মাস পর সে 100 টাকা তুলে নিয়েছে। তাহলে দেখ এইভাবে যে হেরফেরগুলো হয়। আবার ধর কোনো ব্যক্তিত্ব যদি ধর কেউ যদি যে 300 টাকা দিয়েছে, সে হয়তো 5 মাস পর আরও তার ব্যবসা, তার অন্য দিক থেকে কোনো টাকা এসছে, সে ভাবলো কি ওই ব্যবসাতে আরও সে ইনভেস্ট করবে। তাহলে কি সে 5 মাস পর যদি আরও 200 টাকা ইনভেস্ট করে কি 500 টাকা ইনভেস্ট করে, তাহলে দেখ এই যে হেরফেরগুলো, এই হেরফেরগুলোকে বলা হয় মিশ্র অংশীদারি কারবার। মানে কি সময় নির্দিষ্ট সময়ের জন্য নয়, সময়কে কি বিভিন্ন অনুপাতে কি করা হয়,
ভাগ করা হয়। মানে প্রথম ব্যক্তি ধর 5 মাসের জন্য নিয়োজিত করেছে, হ্যাঁ, তারপরে হয়তো আর সে ব্যবসাতে থাকছে না, সে তো তবে বছরের শেষে লাভ কিছুটা পাবে বল, হ্যাঁ, সে তো 5 মাস ছিল ব্যবসাতে, তাহলে দেখ তারপরে সে ব্যবসা করছে না। বা এমনও ব্যক্তিত্ব হতে পারে, কেউ ধর মূলধন দিয়েছে 500 টাকা, সে 3 মাস পর আবার 500 টাকা দিয়েছে, তাহলে তার বছরের শেষে যা লাভ হবে সে মূলধন থেকে, সে লাভ্যাংশ থেকে সে তো অবশ্যই কিছু চেঞ্জ পাবেই। সে প্রথমে যে 500 টাকা দিয়েছিল তারপর আরো 500 দিল, তাহলে নিশ্চয়ই লাভ্যাংশ থেকে সে বেশি কিছু পাবে। মানে তোরা মূলত এটা বুঝতে পারছিস যে সময়ের হেরফেরের জন্য এই মিশ্র অংশীদারি কারবার কি করা হয়, এই মিশ্র অংশীদারি কারবার করা হয়। মানে সময় নির্দিষ্ট সময় থাকবে না, সমান সময় থাকবে না। তাহলে আমি এখানে লিখে রাখি বিভিন্ন সময়ের জন্য, হ্যাঁ, বিভিন্ন সময়ের জন্য ব্যবসায় নিয়োজিত থাকে, টাকা ব্যবসায় নিয়োজিত থাকে, টাকা ব্যবসায় নিয়োজিত হয়, নিয়োজিত হয়। আর এখানে সমান সময়ের জন্য টাকা নিয়োজিত হয়, টাকা নিয়োজিত হবে। তাহলে দেখ এখানে আমরা অংশীদারি কারবার দুই রকম দেখতে পেলাম, সরল অংশীদারি কারবার এবং মিশ্র অংশীদারি কারবার। তাহলে দেখ আমরা এরপর যে অঙ্কগুলো দেখবো সেই অঙ্কগুলো কিভাবে হয় আমার সাথে তোরা করে নে, খুবই সহজ অঙ্ক। আমিও আমার বন্ধু মালা দুইজনই যথাক্রমে এত টাকা 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লাভ্যাংশ পাবে। একটা জিনিস তোরা মনে রাখবি, আমি বারবার ক্লাস করার আগেই বলে রাখি যে অঙ্ক যখন তোরা পড়বি খুবই মনোযোগ সহকারে পড়বি, হ্যাঁ, নিজেকে ওই অঙ্কের সাথে মিশিয়ে দিবি বা বাস্তবে কোনো ঘটনাকে জড়িয়ে দিবি, তাহলে দেখবি অঙ্কগুলো খুব সহজ হবে। অঙ্কগুলো পড়ার সময় কিন্তু তুই একদম অঙ্কের ভিতরে গিয়ে পড়বি। তাহলে এখানে কি বলছে, আমিও আমার বন্ধু, ভেবে দেখ, আমিও আমার বন্ধু মালা দুইজনে একটা ব্যবসা শুরু করব। তাহলে শুরু করার আগে 15,000 টাকা এবং 25,000 টাকা আমরা মূলধন দিয়েছি, একটি ব্যবসায় নিয়োজিত করলাম। 1 বছর পর 16,800 টাকা লাভ হলো। হিসাব করে দেখি কে কত টাকা লাভ পাবে। হ্যাঁ, তাহলে দেখ আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এটা সরল অংশীদারি কারবার। সরল কারণ 1 বছর পর নির্দিষ্ট সময়ের জন্য টাকা নিয়োজিত রয়েছে, কোনো হেরফের হয়নি। তাহলে চল ফটাফট করে নে, এখানে মূলধনের অনুপাত বের করে। তাহলে আমার লিখি, হ্যাঁ, আমার ও মালার মূলধনের অনুপাতটা আগে বের করে নিতে হবে আমাদেরকে, হ্যাঁ, অনুপাত 15,000 ইসটু 25,000। তাহলে দেখ এখানে আমার ক্যান্সেল আউট হবে, তিনটা ক্যান্সেল আউট হবে, তাহলে 15 ইসটু 25। তাহলে আবার তোরা দেখতে পাচ্ছিস 5 দিয়ে 5 3 15, 5 5 25, 5 3 15, 5 5 25। আমি 5 দ্বারা ডিভাইডেড করে এইরকম লঘিষ্ঠ করে নিলাম অনুপাতটাকে। এবার তোরা নিজেরাই বল দেখি বছরের শেষে কত টাকা লাভ হয়েছে। আচ্ছা ভাগার তোরা ভাগারের অঙ্ক করেছিস ক্লাস 8-এ, সেই ভাগারের অঙ্ক। তাহলে দেখ এখানে এর ভাগার কত হবে বল, আনুপাতিক যোগফল হয় 8, তাহলে 3/5 হবে এর ভাগার। সেই ভাগারগুলো আমি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি। তাহলে এখানে লাভ হয়েছে 16,800 টাকা, 8,000 হয়ে গেল, 16,800 টাকা। তাহলে এখানে সেই লাভ থেকে আমি পাবো তাহলে এই ব্যবসায় আমার ভাগার কত, মানে পুরো ব্যবসাটা যে করা হয়েছে সেখানে আমার ভাগার কত। ব্যবসাটার মধ্যে আমার ভাগার হচ্ছে 3/8। এই যে আনুপাতিক যোগফল 5 আর 3 8 আর 3/8 হয়েছে। তাহলে তুই এটাকে গুণ করে দে, মানে 8 ভাগে এইটাকে 8 ভাগ করে 3 ভাগ, হ্যাঁ, আমার প্রাপ্য, অর্থাৎ এই যে আমি বলা আছে আমার প্রাপ্য। তাহলে 16,800। তাহলে এটাকে কাট তো 8 দ্বারা ডিভাইডেড কর, 8 দুগুণে 16, 8 একে 8, 0 0। তাহলে 21 3 কত হয়, 21 3 হয় 63, তার গায়ে দুটো শূন্য, এত টাকা। তাহলে দেখ আমরা 6,300 টাকা, হ্যাঁ, আমি পেলাম। তাহলে সেই টাকা থেকে, সেই লাভ থেকে মালা পাবে, হ্যাঁ, মালা পাবে, এটা পাবে। তাহলে মালা পাবে, তাহলে কত টাকা মালার ভাগার কত বল নিচে, 8 ভাগের 5 ভাগ সে পাবে 16,800 টাকা। দেখ আমরা 16,800 থেকে এটা বিয়োগ করে দিলেও কিন্তু পেয়ে যাবো। তাহলে তোরা যেভাবে বের করবি সেভাবেই হবে। আমি এটা কাটাকুটি করে বের করি এইভাবে ভাগার করে, 8 দুগুণে 16, 8 একে 8, তাহলে এটা 21 হবে। ভালো করে খেয়াল কর, এই 21 দিয়ে কাটাকুটি বারবার এরকম হবে, হ্যাঁ, এরকম হবে। মানে এটা তুই যত দিয়ে কাটলি এটাও তো হবে 8 দিয়ে। তাহলে এখানে 21 5 কত, 21 5 5 0 0 5 0 0 5 1 5 5 দুগুণে 10। তাহলে 10,500 টাকা, 10,500 টাকা 6,300 টাকা। ভেবে দেখ কত টাকা হয়, 16,800 টাকা হয় না। তাহলে এই টাকা কিন্তু এই লাভ্যাংশে বণ্টিত হবে, অর্থাৎ আমি ও মালার মধ্যে যে ব্যবসাটা নিয়োজিত ছিল। তো দেখ আমরা 2 এর অঙ্কটা করে নেবো, হ্যাঁ। তো 2 এর অঙ্কটা আমি বোর্ডে তুলে দিচ্ছি।
দুইয়ের অঙ্কটা তুলে নিয়েছি বোর্ডে, হ্যাঁ ভালো করে মনোযোগ সহকারে পড় অঙ্কটা, তারপর তার সমাধানটা কর। হ্যাঁ বলছে প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে এত টাকা এবং এত টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বছরান্তে 3000 টাকা লোকসান হলো। হ্যাঁ কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। দেখ আমি বলছিলাম না ক্লাসের শুরুতে যে লোকসানও হতে পারে ব্যবসায়, তো হতে পারে, এটা স্বাভাবিক। লোকসান কি লাভ হবে সবসময় এমন কথা কোথায় লেখা আছে? লোকসানও হতে পারে ব্যবসায়। তাহলে এখানে কিন্তু সেই লোকসান হয়েছে, কিন্তু কজন ব্যবসাতে নিয়োজিত আছে বল? 3 জন ব্যবসায় নিয়োজিত আছে। তাহলে এখানে দেখ সমান সময়ের জন্যই কিন্তু ব্যবসায় নিয়োজিত হয়েছে, তার মানে এটা সরল অংশীদারি কারবার। আমি যখন মিশ্র অংশীদারি কারবারের অঙ্ক করব তখন আমি বুঝিয়ে দেবো ভালো করে তোদেরকে সেগুলো কিভাবে করতে হয়, কিভাবে সেগুলো, হ্যাঁ সে এক মাসে লাভ্যাংশ পেতে হলে তাকে কতটা মূলধন দিতে হবে, হাবিজাবি কী সব আছে সেগুলো তখনই আমি বুঝিয়ে দেবো। তোরা আপাতত এই সরল অংশীদারি কারবারগুলো ভালো করে বুঝে নে। হ্যাঁ দেখ বেসিক্যালি আমাকে কি করতে হবে, ছোট থেকেই বড় হতে হবে। তাহলে ধীরে ধীরে আগে সহজ সরলগুলো পড়, তারপর জটিল পর্যায়ে কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক নিয়ে অবশ্যই আসবো। তারপর তো আমরা আসবোই, যেগুলো পরীক্ষাতে আসে, পরীক্ষা পেপারে দেয়, সেগুলো নিয়ে তো আলোচনা করবোই আমি। তার আগে তোরা এইগুলো কর। হ্যাঁ এগুলো করে করে একটু অভ্যাস কর, এই চ্যাপ্টারটা সম্পর্কে অন্তত একটুখানি অবগত হও। সে কোনো জটিল নয়, বুঝে গেলে সব সহজ, আর না বুঝলে তো তোদের কঠিন লাগবে। দেখ এখানে প্রিয়ম, সুপ্রিয়া, বুলু যথাক্রমে 15,000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা নিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো। ভেবে দেখ মুদির দোকান খুললো 3 জন মিলে। হ্যাঁ হতেই পারে, কিন্তু বছরান্তে 3000 টাকা লোকসান হলো। কাকে কত টাকা দিতে হবে, কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তা দেখ আমি প্রথমেই কি করবো, এদের অনুপাত বের করবো, মূলধনের অনুপাত। তাহলে এখানে লিখি 3 জনের মূলধনের অনুপাত। 3 জনের মূলধনের অনুপাত। দেখ ভালো করে খেয়াল করবি, আমি কিন্তু প্রথমে প্রিয়মকে রাখবো, সুপ্রিয়া এবং বুলু সেই অনুপাতেই সাজাবো। হ্যাঁ সেই অনুপাতেই সাজাবো। 15,000 নাম লিখছি না, তাড়াতাড়ি তোরা পারলে নামগুলো লিখে দিবি। 25,000। দেখ এখানে লঘিষ্ঠ করে এগুলো প্রত্যেকটা থেকে 3টে করে আউট করলে হয়, এটা 15, এটা 10 আর এটা হয় 25। তাহলে এটা 5 দ্বারা ডিভাইডেড হবে, 5 3 15, 5 2 10 আর 5 5 25। তাহলে আমরা কিন্তু অনুপাতটা পেয়ে গেছি, লঘিষ্ঠ অনুপাত। তাহলে এবার ভাগারগুলোও তোরা বুঝতে পারছিস। বলতে এখানে প্রথমে কার নাম আছে, প্রিয়ম। প্রিয়মের ভাগার কত হবে, 5 6 7 7 3 10, তার মানে 3/10। এই ব্যবসায় যাই হোক না কেন, লাভ হোক লোকসান হোক, প্রিয়মের অংশীদার কত, 3/10 অংশ, 3/10 অংশ। তাহলে এখানে মোট লোকসান হয়েছে, ব্যবসায় লিখি ব্যবসায় লোকসান হয়েছে, মোট লোকসান হয়েছে 3000 টাকা। তো দেখ প্রিয়মকে দিতে হবে আমি কি বললাম, এখানে ভাগার হচ্ছে 3/10। এই দেখ 5 6 7 3 10, তাহলে 3/10 প্রথম প্রিয়মের এটা অংশ। তাহলে প্রিয়ম 3/10 গণিত 3000। তাহলে একটা শূন্য কেটে দে, সরি 3 3 9 হবে রে, 900 টাকা। আমি একটু প্রথমবারে 900 টাকা প্রিয়মকে দিতে হবে। তাহলে এবারে বল বুলু, এই সুপ্রিয়াকে কত দিতে হবে, সুপ্রিয়াকে দিতে হবে, তোরা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস, 2/10 গণিত 3000। একটা শূন্য কেটে দে, 600 টাকা। 600 টাকা দিতে হবে সুপ্রিয়াকে। এবারে বুলুকে দিতে হবে কত বল, বুলুকে দিতে হবে 5/10 গণিত 3000 টাকা। একটা শূন্য কেটে দে, 5 3 1500, অর্থাৎ 1500 টাকা। তাহলে দেখ এখানে দেখ অবশ্যই 3000 টাকা হওয়া চাই। 3000 টাকা পূর্ণ হয়েছে, দেখ 1500, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 9 হচ্ছে 3000, পাক্কা 3000 টাকা লোকসান কিন্তু পূর্তি হয়ে গেছে। এই টাকাগুলো ওদেরকে দিতে হবে, কারণ ব্যবসায় লোকসান হয়েছে। দেখ আমরা পরের অঙ্কটা তুলে নেবো বোর্ডে। হ্যাঁ তোরা ভালো করে বুঝতে পারছিস যদি আমাকে তাও জানাবি, এবং বুঝতে না পারলে তাও জানাবি, আমি অবশ্যই তোদেরকে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ তো দেখ আমি 3 নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি, এই অঙ্কটা ভালো করে পড় এবং বুঝে নে। হ্যাঁ বলছে শোভা ও মাসুদ 2 জনে মিলে 2,50,000 টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। ভেবে দেখ 2 জন মিলে একটা গাড়ি কিনেছে, যে কোনো গাড়ি কিনেছে, তারপর সেই গাড়িটা কিনেছে কত টাকায়, 2,50,000 টাকায়, এবং 2,62,500 টাকায় এসে বিক্রি করেছে। গাড়ি কেনার সময় শোভা মাসুদের এত গুণ টাকা দিয়ে থাকে, তাহলে 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে ভেবে দেখ, টাকা তো তারা নিয়োজিত করেছে। এখন বলবি দাদা কোথায় টাকা নিয়োজিত করেছে, কোথায় দেখা যাচ্ছে, তোরা কি দেখতে পাচ্ছিস না, এইখানে দেখ টাকা, এইখানে
টাকা দিয়েছে, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। আচ্ছা তোরা এখানে বল দেখনি, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। আচ্ছা অনুপাত দেখে কি বোঝা যায়? অনুপাত দেখে বোঝা যায় যে কে কত টাকা দিয়েছে? অনুপাত দেখে এখানেও সেরকমই, এখানে 1 গুণ টাকা দিয়েছে কে, যার নাম কত হয় ভালো করে বুঝতে হবে। শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, শোভা দিয়েছে মাসুদের, মানে শোভা বেশি টাকা দিয়েছে, শোভা 1.5 গুণ টাকা দিয়েছে। মাসুদ কত টাকা দিয়েছে? মাসুদ যদি 1 টাকা দেয় ও দেবে 1.5 টাকা, তাহলে 1.5 টাকা বলতে বোঝাই যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে নিই যে শোভা ও মাসুদের মূলধনের অনুপাত, শোভা ও মাসুদের মূলধনের অনুপাত। দেখ ভালো করে দেখ, এখানে আমরা 1 গুণ, কিন্তু এখানে 1.5 গুণ টাকা দিয়েছে কে, শোভা দিয়েছে। ভালো করে দেখবি এই লেখাটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে, শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে শোভা বেশি দিয়েছে, শোভা 1.5 গুণ টাকা দিয়েছে, ইস্টু এ দিয়েছে 1 গুণ টাকা। তাহলে 2 এর 3, 3 এর 2 আর এটা 1। তোরা জানিস যে ভগ্নাংশ এরকম, এই অনুপাত এরকম ভগ্নাংশ থাকতে পারে না, একে পূর্ণ সংখ্যা বানিয়ে নে, প্রত্যেককে 2 দ্বারা গুণ করে নে। তাহলে একে 2 দ্বারা গুণ করলে কি হয় দেখ, একে 2 দ্বারা গুণ করলে 2 ক্যান্সেল আউট। তাহলে এটা আমরা জানি অনুপাতকে যদি একই সংখ্যা দিয়ে গুণ করা হয় বা ভাগ করা হয়, অনুপাতের মান কখনো পরিবর্তন হয় না। তাহলে এখানেও পরিবর্তন হয় না। তাহলে এখানে বোঝা যাচ্ছে 3 একক শোভা দিয়েছে আর 2 একক দিয়েছে মাসুদ। তাহলে এবারে আমরা এখান থেকে বুঝতেই পারবো যে কত টাকা লাভ হয়েছে। গাড়িটা কিনেছিল এত টাকা, তাহলে গাড়ি কিনে তাদের লাভ হয়েছে, গাড়ি কিনে তাদের, গাড়ি কিনে বিক্রি করে তাদের লাভ হয়েছে, গাড়ি কিনে বিক্রি করে, কথাটা ভালো বল, বিক্রি করে তাদের লাভ হয়েছে কত টাকা? দেখ 26, মানে 2,62,500 থেকে আমরা 2,50,000 কে বিয়োগ দেবো। তাহলে বিয়োগ দিলে কত হয় নিজেরাই বল। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে কি অ্যাডভান্সের দিকে পৌঁছাচ্ছি। এই অঙ্কগুলোর যে বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো, বিভিন্ন প্যাটার্নের অঙ্কগুলোকে আমরা প্র্যাকটিস করব। তারপর তোরা জানিস যে টেস্ট পরীক্ষা হওয়ার পর তোরা টেস্ট পেপার হাতে পাবি, সেই টেস্ট পেপারে কেমন ধরনের অঙ্ক দেয়, সেই টেস্ট পেপার থেকে তোরা অঙ্কগুলোর প্যাটার্নগুলো বুঝতে পারবি, আর যে কোনো প্যাটার্নই দেখ না কেন তোরা অতি সহজেই সলভ করে দিতে পারবি। চল এই অঙ্কটা কি বলছে আমরা দেখে নিয়ে একটু। বলছে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বারবার বলছি অঙ্ক পড়ার সময় অঙ্কের মধ্যেই থাকবি, অন্য কোনো ডিস্টার্ব করবি না। দেখ 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন যে 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কত টাকা দিতে হবে? দেখ এখানে কিন্তু সরল অংশীদারি কারবারের কথা বলা হয়েছে, কারণ 1 বছরের হিসাব নিকাশ জানতে বলেছে। 1 বছরে তাদের লোকসান হয়েছে এত টাকা, তাহলে লোকসানটা দিয়ে দিবে বলে তারা ঠিক করছেন। তাহলে দেখ লোকসান কাকে কত টাকা দিতে হবে সেটা আমরা বের করে বলে দেবো, তারপরে ব্যবসা চলবে। তারপর তাদের আরো পরের বছর কি হয় সেটা আমাদের জানার দরকার নেই, সেটা অঙ্কের বিষয় নয়। তাহলে অঙ্কের বিষয় 1 বছর বলেছে, অর্থাৎ সরল অংশীদারি কারবার। তো দেখ অঙ্কটা করে নেই, ওরকম অঙ্ক আমরা করলাম। দেখ একটা লোকসান হয়েছিল, 2 নাম্বার না 3 নাম্বারের অঙ্কটাতে এরকম ছিল। তাহলে এই অঙ্কটাও তারা ইজি ভাবে করে দিতে পারবে। তাহলে দেখ 3 জনের মূলধনের অনুপাত, তাহলে লিখে দিই 5,000 = 6,000 = 7,000। আচ্ছা দেখ তাহলে এবারে কাটাকুটি কর, 3টে করে শূন্য আউট করে দে, 5:6:7 আর হবে না, কাটাকুটি যাবে না, প্রাইম চলে এসেছে একটা, দুটো। তাহলে এবার আমরা দেখছি যে কত টাকা লোকসান হয়েছে। লোকসান হয়েছে ব্যবসায়, এই লেখাগুলো তো নিজের কাছে, এই লেখাগুলো তুই কি লিখবি না লিখবি, কি লিখে ভালো করে টিচারকে বুঝিয়ে দিতে পারবি, সেগুলো মাথাতে নিজেরই আইডিয়া করে নিবি। এগুলো নিয়ে কোনো ব্যাপার নয়। এগুলো অনেক স্টুডেন্ট ভাবে হয়তো এরকমই লিখতে হবে, আমাকে এরকমই সাজাতে হবে, স্যার যেভাবে করছেন বা স্যার যেভাবে দাদা যেভাবে শিখিয়েছেন, তাহলে এইরকম কিন্তু ব্যাপার নয়। তুই তোর কনসেপ্টে লিখ ভালো করে, সেটা অবশ্যই খুব ভালো হওয়া চাই, এবং যার যত ভালো হবে অঙ্কটা পরিষ্কার বুঝতে সুবিধা হবে, আর কিছুই নয়। তাহলে ব্যবসায় লোকসান হয়েছে কত? 1,800 টাকা। তাহলে কাকে কত টাকা দিতে হবে? তাহলে এবারে প্রথমে নাম নিই, তাহলে প্রথম বন্ধুকে দিতে হবে, প্রথম বন্ধুকে দিতে হবে
তাহলে আমরা 1800 কে করছি গুণ কি এর ভাগা, প্রথম বন্ধুর ভাগার কত 5, 7 6 13, 7 6 13 আর 5 8, তাহলে 18 খুব কাটতে খুব সুবিধা হবে। আবার 100 তে 1800, তাহলে এখানে 500 টাকা দিতে হবে প্রথম বন্ধুকে, 500 টাকা। এবারে বল দ্বিতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে, দ্বিতীয় বন্ধুকে দিতে হবে 1800 গণিত এর ভাগার কত 6/1800, 1800 বলছি এবার, তাহলে 600 টাকা দিতে হবে। দেখ আমরা তৃতীয় বন্ধুর কথা, কিন্তু তৃতীয় বন্ধুকে কত টাকা দিতে হবে আমরা এখান থেকে বলে দিতে পারি। তাহলে 6 5 1100 টাকা কিন্তু আমাদের লোকসান কি হয়েছে, পূর্তি হয়েছে। তাহলে আর বাকি কত আছে তোরা নিজেরাই বল কত টাকা আছে, 700 টাকা নয়, দেখ এখান থেকে তো 700 টাকাই পাওয়া যাবে। অঙ্কের মধ্যে থাকলে অঙ্ক বুঝতে পারবি, পুরো কনসেপ্ট বুঝতে পারবি, অঙ্কের মধ্যে তো থাকতে হবে। অঙ্কের মধ্যে না থেকে যদি অন্যখানে মনোযোগ রাখিস তাহলে কি করে হবে বলতো, 100, তাহলে এখানে 700 টাকা, তাহলে 700 টাকা হয়ে গেল। তো দেখ দেখে না ভালো করে অঙ্কটা, আর ভালো করে বুঝে নে, প্র্যাকটিস করে, প্র্যাকটিস না করলে শিখতে পারবি না। তারপরে দেখ আমি অঙ্কগুলো পরপর তুলে দিচ্ছি, 4 হয়েছে, এবার 5 এর অঙ্কটা আমি তুলে দেবো। তো দেখ আমি 5 এর অঙ্কটা বোর্ডে তুলে নিয়েছি, তো ভালো করে মনোযোগ সহকারে পড়। অঙ্কটার মধ্যে কি বলছে দেখ, দীপু ও রাবেয়া ও মেঘা যথাক্রমে 6500 টাকা, 5200 টাকা ও 9100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো। ও ঠিক 1 বছর পর 14400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নিল, সমানভাবে, এবং বাকি অংশ, আচ্ছা দেখ এই জায়গাটা কিন্তু একটু ভালো করে মনোযোগ সহকারে তোকে দেখতে হবে। বলছে 2/3 অংশ তারা সমান ভাগে ভাগ করে নিলেন। আচ্ছা এই লাভের 2/3 অংশ আমরা তো এক্ষুনি বের করে নিতে পারবো রে, বল পারবি না বাচ্চাতে? এখানে 14400 কে এখানে 2/3 অংশ মানে 3 ভাগের 2 ভাগ তুমি আলাদা করে দাও, এটাই অঙ্কটাই বলতে চাইছে যে 3 ভাগের 2 ভাগ আলাদা করে দাও। তাহলে 3 ভাগের 2 ভাগ আলাদা করে দে, 4 3 12, 13 14 4 3 8 24, 3 4 12 হচ্ছে লাই, 3 4 12, 13 14 3 8 24 শূন্য, তাহলে 48 দুগুণে 9600 টাকা তোকে আলাদা করতে হবে। এই টাকাটা কজন আছে, 3 জন আছে, তাহলে 3 জনকে তোকে দিতে হবে সমানভাবে। আগে তোকে এই কাজটা করতে হবে। এবার বলতো 3 ভাগের 2 ভাগ যদি আউট হয়ে যায় বেঁচে থাকে কত রে, তাহলে 9600 বাদ দিয়ে তো এখান থেকে, তাহলে 6 আছে কত দিতে 14 বলবে, 8 দিতে 9 10 হয়ে গেল, 10 আর 4 14, তাহলে দেখ 4800 টাকাই তো থাকবে। 4800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে তোকে, 4800 টাকা। এখানে এই লাভ্যাংশটা কিন্তু ভাগ করলে চলবে না, এখানে বুঝতে হবে তোকে 3 ভাগের 2 ভাগ আলাদা করতে হবে। এই টাকাটা কি প্রথমেই ব্যবসা করার আগে চুক্তি হয়েছিল যে এই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে নেবে, 2/3 অংশ ব্যবসায় যান লাভ হবে তার 2/3 অংশ তোকে আলাদা করে রাখতে হবে, এবং সেই টাকাটাকে ব্যবসায় কজন রয়েছে, 3 জন রয়েছে, সেই 3 জনকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। তোরা বুঝতেই পারছিস সেটাকে 3 দিয়ে ভাগ করলে প্রত্যেকে পাবে, এই টাকা তো পাবে, আবার এই টাকা থেকে তারা সমান ভাগে লভ্যাংশ পাবে মূলধনের অনুপাতে। তাহলে দেখ আমরা কিন্তু এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে আগাবো। যখন আসবো আমি এটাকে 2/3 অংশ আলাদা করে সাইডে সমান ভাগে ভাগ করে দেবো 3 জনকে। হ্যাঁ দেখ অঙ্কটার কিছুই নেই, আর বাকি সব আগের মতনই। তাহলে এখানে লিখি, তোরা নামগুলো লিখে দিবি, আমি এখানে 3 জনের লিখছি, 3 জনের মূলধনের অনুপাত। বারবার বলছি প্রথমে কিন্তু দীপু রাবেয়া মেঘা, প্রথম পর্যায়ে দীপু, তারপর রাবেয়া, তারপর মেঘা। হ্যাঁ 3 জনের মূলধনের অনুপাত 6500, 5200, 9100 টাকা। তাহলে দেখ একটু লঘিষ্ঠ করে নে, এটা দুটো শূন্য করে আউট করলে এটা 13 দ্বারা ডিভাইডেড হয়। আগে তুই দুটো করে শূন্য আউট করবি, তারপর 13 দ্বারা, 13 5 65, 13 4 52 আর 13 7 91। আরেকটা কথা বলে রাখি, তোরা অনুপাতকে কাটবি না, এভাবে কাটবি না। হ্যাঁ অনুপাত না কাটাই ভালো, তবে কাটবি না, আমি বারবার বলছি কাটবি না, এটা মনে মনেই করবি। তাহলে 5:7 এটা লঘিষ্ঠ আকার হলো। হ্যাঁ তারপরে দেখ এবারে বলতো বছরের শেষে ঠিক 1 বছর পর কত টাকা লাভ হয়েছে। বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে 14400 টাকা। তাহলে ওই লাভের 2/3 অংশ অর্থাৎ 2/3 অংশ অর্থাৎ কত বলতো, 2/3 গণিত 14400, কাটাকুটি দেখ 3 4 12 আর 3 8 24, 96, তার গায়ে দুটো শূন্য 9600 টাকা
সমানভাবে ভাগ করে নিলে, তাহলে ওই লাভের 2/3 অর্থাৎ এত টাকা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পায় দেখ 9,600 ভাগ 3 2300 টাকা। এটা কাটাকুটি করলাম রে, 2 3 3300 হবে রে, 3200 হচ্ছে। 3 3 9, 3 2 6, তারপরে দুটো শূন্য, তাহলে 3200 টাকা হচ্ছে। 3200 টাকা। দেখ এই 3200 টাকা কিন্তু প্রত্যেকে পাবে। আমি এক জায়গাতেই লিখে রেখে দিচ্ছি, অত বারবার কেন লিখবো? হ্যাঁ, তাহলে এখানে একবার জায়গায় লিখছি ওই লাভের 2/3 অংশ অর্থাৎ 2/3 গুণিত এত 96, 9,600 টাকা সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে পায় 3,200 টাকা করে। এবার বলতো মোট লাভ হয়েছিল কত? তাহলে লাভের বাকি অংশ তোমাকে বের করতে হবে। হ্যাঁ, লাভের বাকি অংশ দেখ 14,400 থেকে তোকে তো বাদ দিতে হবে 9,600 টাকা। 9,600 টাকা বাদ দিলে কত হয়? 2 শূন্য 2 শূন্য, তাহলে 6 8 আছে 14, 8 দিতে, আর এখানে 9টা 10 হয়ে গেল, 10 আর 4 14, তাহলে এত টাকা 4,800 টাকা। দেখ তাহলে আমরা এবারে কি করব বলতো? এই 4,800 টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করব। তাহলে 4,800 টাকা মূলধনের অনুপাতে কাজ শেষ হয়ে গেছে, তাই টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে কে প্রথম বলতো? দীপু পায়। দেখ দীপু কত টাকা পাবে বলতো? 4,800 টাকা ছিল বাকি অংশটা। আর দীপুর ভাগা কত? দেখ 7 4 11 আর 5 হচ্ছে 16, মনে রাখবি। তাহলে 5/16, তার মানে 16 ভাগের 5 ভাগ থাকবে। 16 কে 16 16 32, 16 3 হচ্ছে 48, 300, 5 3 1500 টাকা। তাহলে এবার বলবি স্যার দীপু কি দাদা, তাহলে তোরা এবারে বলবি দীপু এই 1500 টাকা পেলো শুধু? না, 1500 টাকা পাইনি। 1500 টাকা তো পাবেই, তার সাথে এই যে 3,200 টাকাটা যোগ করতে হবে। ও তো পাবে, তিনজনাই পাবে। তাহলে এই আমরা ফাইনালটা যখন লিখবো যে দীপু মোট টাকা পায়, ব্যবসার মোট দীপুর লভ্যাংশ, তখন আমরা লিখবো এটা যুক্ত এইটা। দেখ আগে তারা তিনটাতে বের করে নিত, এইটা জট দিয়ে তাড়াতাড়ি বের করা। ভাগ করে নিলে রাবেয়া পায়। তাহলে একইভাবে তার ভাগ একটা কত রাবেয়া? 4/16, 16 3 48, 300, 6 3 দেখ 4 3 12, তার মানে 1200 টাকা। এক্ষেত্রে এই টাকাগুলো তাহলে এই 4,800 টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে পায়? মেঘা পায়। তাহলে 4,800 গণিত কত হবে বল? 7/16, 16 3 48, 3 7 2100 টাকা। দেখ এবারে কি করবো বলতো? এবারে ফাইনাল এখানে এটা আমি একটু মুছে নিচ্ছি এই জায়গাটা। হ্যাঁ, এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, তোরা জেনে গেছিস। তাহলে মোট লাভ থেকে মোট দীপুর লভ্যাংশ লিখবো এখানে, মোট দীপুর লভ্যাংশ। তাহলে মোট দীপুর পরে কে ছিল বলতো? দীপুর পরে ছিল রাবে। তাহলে রাবেয়ার লভ্যাংশ, রাবেয়া হচ্ছে মেঘার লভ্যাংশ, মোট মেঘার লভ্যাংশ। আমি এগুলো লিখে দিলাম। তারপর দেখ এবারে এখানে এইটাকে আমি যোগ করব। এটা তো সে পাবেই, তার সাথে যে সমান ভাগে ভাগটা হয়েছিল রে 3,200 টাকা, তাহলে 3,000 4,700 টাকা, 4,700 টাকা সে পাবে মোট লভ্যাংশ, মোট দীপুর লভ্যাংশ। তাহলে মোট রাবেয়ার লভ্যাংশ কত? রাবেয়া কত টাকা পেয়েছিল এখান থেকে? 1200 টাকা যুক্ত সে তো 3200 টাকাও পাবে। ভালো করে বুঝতে পারছিস তো? তাহলে এখানে 3,000 4,000 4,400 টাকা, 4,400 টাকা। এবারে দেখ মোট মেঘার লভ্যাংশ, মেঘা পেয়েছে 2100 এখান থেকে, আর 3200 পাবে সমানভাবে। তাহলে 32 3 4 5 5 5,300 টাকা, 5,300 টাকা। এবারে দেখ ভালো করে তোদের এখানে দেখ যোগ করে, যত অঙ্ক তোর পরীক্ষার হলে তুই কি করে বুঝবি যে অঙ্ক ঠিক হয়েছে? এটা যোগ করলে 14,400 টাকা হবে। দেখ ভালো করে, এটা যদি যোগ করিস তোরা 0 0 0 0, তাহলে 7 4 11 আর 3 কত? 14 14 4 5 4 4 8 8 5 13 14। দেখ হয়েছে অঙ্ক আমার ঠিক হয়েছে। এদিক ওদিক হাত বাড়াতে হবে না যে তোর মনে হতে পারে যে অঙ্কটা আমার ভুল হয়েছে, কি পাশে
পাশের বন্ধুর খাতাটা দেখে নি, তাহলে এইসব করার দরকার নেই, তোরা নিজেরাই বুঝতে পারবি। অঙ্ক কনসেপ্ট তৈরি কর, অঙ্কের মধ্যে থাক, হ্যাঁ অঙ্কের মধ্যে থাক। অঙ্ক দেখ, আমি পরের অঙ্কটা তুলে নেবো, তো পরের অঙ্কটা দেখি কি আসছে। দেখ আমি 6 অঙ্কটা তুলে নিয়েছি, হ্যাঁ 6 অঙ্কটার মধ্যে কি বলা আছে ভালো করে মনোযোগ সহকারে পড়, হ্যাঁ। আর এই অঙ্কগুলো যদি তোরা ভিডিওটা দেখে কিছু হলেও শিখতে পারিস, অন্তত একটা আমার জন্য লাইক করে দিস, হ্যাঁ। আর বুঝতেই তো পারছিস কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তা কেউ যদি একজনও আমার ভিডিও দেখে উপকার হয় তাহলেই আমার এই কষ্টটা সার্থক হবে, হ্যাঁ। তাই একটা লাইক তো পাওয়াই যায় তোর কাছ থেকে, হ্যাঁ। তুই দেখ ভালো করে প্র্যাকটিস কর, প্র্যাকটিস না করলে শিখতে পারবি না। আমি বারবার বলছি, প্র্যাকটিস ইজ মেডিসিন অফ ম্যাথামেটিক্স। তাহলে একটা কথা মনে রাখবি, প্র্যাকটিস না করলে অঙ্ক শেখা যায় না। বারবার প্র্যাকটিস করলে তুই ফেস করতে পারবি যে তোর কোনখানে ভুল হতে পারে, আর কোনখানটা তুই স্পিডি ভাবে বেরিয়ে চলে যাবি, কোনখানটা তোকে মনোযোগ সহকারে করতে হবে। সব প্র্যাকটিস করলে তুই বুঝতে পারবি, না হলে তুই কিচ্ছু বুঝতে পারবি না, হ্যাঁ। তাহলে দেখ আমি এই অঙ্কের মধ্যে পড়ছি, 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা সংগ্রহ করলেন এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে, আচ্ছা দেখ এই জায়গাটা বুঝতে পারা যায় না অনেক সময়। তাহলে কি ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে, তোরা জানিস যে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট হয়, তাহলে এই 3 জনের জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেখান থেকে হয়তো কিছু টাকা ধার নিয়েছে, হ্যাঁ সেখান থেকে কিছু টাকা ধার নিয়েছে এবং কিছু মূলধন দিয়েছে। আমরা দেখলাম মূলধনগুলো কতটা করে দিয়েছে, তাহলে কিছু টাকা ধারও নিয়েছে। এবার একটা ব্যবসা শুরু করেছে, বছরের শেষে তারা দেখলেন এত টাকা লাভও হয়েছে, সেই লাভ থেকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দিয়ে দেবে। এবার দেখ ভালো করে বলি, এই যে 5,000 টাকা তারা শোধ দিয়ে দেবে, তুই বলতো ব্যাংক থেকে কি তারা 5,000 টাকাই নিয়েছিল ধার? না, 5,000 টাকার বেশি। কত নিয়েছিল আমার জানার দরকার নেই, আমাকে প্রথম 1 বছর, এটা কিন্তু সরল অংশীদারি কারবারের মধ্যেই রয়েছে, এটা কিন্তু মিশ্র অংশীদারি কারবার নয়। কারণ 1 বছরের হিসাব করতে বলেছে, 1 বছর শেষে তোকে হিসাব করতে বলেছে। তাহলে 1 বছর শেষে সেই ব্যাংক থেকে যে ধার টাকাটা নিয়েছিল সেটা তো এই ব্যবসায়ী লাভ থেকেই দিতে হবে, বল। তাহলে লাভ থেকে 5,000 টাকা সরিয়ে ব্যাংকের কিস্তি করা আছে, আমরা এটা বুঝতে পারছি। তারা ধার করে এরকম কিস্তি করেছে, বছরে তারা 5,000 টাকা দিয়ে দেবে। তাহলে সেই 5,000 টাকাটা সে লাভ থেকে দিয়ে দেবে, তার মানে যে লাভ হয়েছে সেখান থেকে 5,000 টাকা বাদ দিতে হবে, বল দিতে হবে কিনা, দিতে হবে না। তাহলে এই 5,000 টাকা বাদ দিবি, বাকি যে লাভটা থাকবে সেই লাভটাকে তোরা এই মূলধনের অনুপাতে খাটিয়ে দিবি, তাহলেই তো হয়ে গেল। আর কি অঙ্কটার মধ্যে রয়েছে, 3 বন্ধু যথাক্রমে এত টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করলো। বছরের শেষে তারা দেখলো 13,400 টাকা লাভ হয়েছে, সেই লাভ থেকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। লভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? চল দেখ অঙ্কটা দেখ ভালো করে। আগে তো মূলধনের অনুপাত বের করে নে। তাহলে এখানে লিখি 3 বন্ধুর মূলধনের অনুপাত কত বলতো? 8,000 = 10,000 = 12,000। কেটে দেয় তো 8:10:12, 2 দিয়ে কাটতো, 2 4 8, 2 5 10, 2 6 12। দেখ আর কাটাকুটি যাবে না, এই দুটো গেলেও এটা যাবে না, গেলে কিন্তু 3টেকেই তোকে কাটতে হবে, হ্যাঁ। আর যাই কর না কেন অনুপাতের জটা বিষয় থাকবে, জটা রাশি থাকবে, তোটা 3টেকেই কিন্তু একই রকম করতে হবে। তাহলে গুণ কর, ভাগ কর, যোগ কর, বিয়োগ কর, সব একই রকম করতে হবে, 3টেকেই করতে হবে। তাহলে এবার বল বছরের শেষে কত টাকা লাভ হয়েছে? বছরের শেষে লাভ হয়েছে কত টাকা? 13,400 টাকা, 13,400 টাকা। তাহলে এবার দেখ ব্যাংকের কিস্তি তো দিতে হবে, বছরের কিস্তি। তাহলে ব্যাংকে আমি লিখে রাখি যে এখানে বলাই আছে যে ব্যাংকের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি লাভ থাকে বিয়োগ কর। 13,400 থেকে যদি তোরা 5,000 বিয়োগ করিস তাহলে দেখ 8,400 টাকা থাকবে, 8,400 টাকা থাকবে। তাহলে 8,400 টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে, মূলধনের অনুপাতে ভাগ করলে 3 বন্ধুর নাম নেই, তাহলে প্রথম বন্ধু বলবো। প্রথম বন্ধু পাবে কত টাকা পাবে? 4,800
গণিত দেখি ভাগার, তাহলে 6 5 11 হচ্ছে 15, নিশ্চয়ই 15 নিচে থাকবে, তাহলে 4/15। একটু কষ্ট করে প্রথম কাটাকুটিতে কর, 15 1 15, 15 4 60, 15 5 75, তাহলে 15 5 75, হাতে কত থাকছে বলতো? হাতে থাকছে এদিকে 5 আর 4 9, 15 6 90 হচ্ছে, 9 হাতে থাকছে, 75 থেকে 84 যেতে হবে, তাহলে 9 হাতে থাকছে 90, 15 6 90, তার 15 0 0, তাহলে এটা কত হচ্ছে? 4 0 0, 4 5 6 4 6 24, 24 4 আর 4 5 20, 21 22, 2240 টাকা থাকবে প্রথম বন্ধুর হাতে। হ্যাঁ, তাহলে আমি দেখ এধারে করার জন্য এটা ফাঁকা রেখেছি, দেখ খুব সহজে তাহলে বুঝতে হবে না আর কি। তাহলে এবারে দ্বিতীয় বন্ধু পাবে, আমি লিখি দ্বিতীয় বন্ধু পাবে, দেখ এখান থেকে এখানে দ্বিতীয় বন্ধু পাবে, খুব সহজে বের করে নিন। একই 8400 গণিত ভাগার কত? দ্বিতীয় বন্ধু 5/15, 5/15। দেখ আর কাটতে কোনো অসুবিধা হবে না, এটা দেখে দেখেই কেটে দে। 560 আর 560, তাহলে তাকে এবার গুণ করতো, 5 0 0, 5 6 30, 30 এর 0, হাতে থাকছে 3, 5 5 25, 26 27 28, 2800 টাকা পাবে দ্বিতীয় বন্ধু। এবার দেখ তৃতীয় বন্ধু, তৃতীয় বন্ধু আরো বেশি পাবে, পাবে না পাবে না বল? অঙ্কের মধ্যে আছিস তো, না হারিয়ে গেছিস? এই দেখ 12000 দিয়ে রেখেছে, তার জন্য তো বেশি পাবে। 4800 গণিত এই ভাগ আর দেখ 6, বুঝলে না? বেশি 6/15, তাহলে কাটাকুটি করে দে। 15 5 6 0, গুণ কর 6 0 0, 6 5 6 36, 36 6, 6 5 30 আর 3 33, 3360 টাকা। বল অঙ্কটাই কিছু ছিল? অঙ্কগুলোই কিছুই নয়, ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলের অঙ্ক পরে পরে এগিয়ে এগিয়ে যাচ্ছি। তো দেখ সেগুলোও সহজ, তোরা খুব ভালোভাবে প্র্যাকটিসগুলো কর, এগুলো যখন পারবি তখন অবশ্যই সব অঙ্ক পারবি। হ্যাঁ, আর আমি তো ধীরে ধীরে সব রকম প্যাটার্নের অঙ্ক করাবো, তোরা ক্লাসগুলো নিয়মিত দেখতে থাক। হ্যাঁ, আর সবার আগে ক্লাসগুলো পেতে তোরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারিস। আর দেখ সবার আগে পেতেই হবে ক্লাসগুলো, যদি তোরা আমার ক্লাসগুলোকে ফলো করিস বা কিছু শিখতে পারিস তবেই ফলো করবি, নচেত ফলো কেন করবি বল? তাহলে তোরা যদি কিছু শিখতে পারিস তাহলে ফলো কর, আর সাবস্ক্রাইব করে রাখ, তাহলে সবার আগে ভিডিওগুলো পেয়ে যাবি, নচেত হয়তো পরে ভিডিওগুলো পেতে পারিস। তাই সাবস্ক্রাইবটা করে রাখ যদি ভালো লাগে ক্লাসগুলো। হ্যাঁ, তো দেখ আমি পরের অঙ্ক তুলছি বোর্ডে, সেটাতে কি বলছে। তো দেখ আমি পরের অঙ্কটা আবারও তুলে নিয়েছি, তোরা দেখতে পাচ্ছি পুরো বোর্ড জুড়ে যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা আমরা এবারে সমাধান করব। তো দেখ অঙ্কটার ভিতরে গিয়ে পড়ে দেখি কি আছে। হ্যাঁ, তারপর আমরা দেখছি কি বলছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত না দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে এত টাকা এত টাকা ও এত টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদে মোট এত টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কাছে কত টাকা থাকবে? দেখ এই অঙ্কটা ওই অঙ্কটা কিছুই নেই ভিতরে, এত কিছু গল্পের মতো লিখে রেখেছে, তুই যাতে ভয় পেয়ে যাস তার জন্য লিখে রেখেছে। তুই ভালো করে পড়, কিছুই নেই। বলছে ব্যাংক থেকে ধার নিয়েছে কিছু টাকা নিজের, এখানে কিন্তু জয়েন্ট অ্যাকাউন্টে নাই। হ্যাঁ, এখানে পৃথক পৃথক সিঙ্গেল অ্যাকাউন্ট, নিজস্ব অ্যাকাউন্ট থেকে তারা ধার নিয়েছে। কেউ নিয়েছে, এখানে বলা আছে, কেউ নিয়েছে 6000 টাকা, 8000 টাকা আর 5000 টাকা ধার নিয়েছে, নিজের অ্যাকাউন্টে ধার নিয়েছে, দিয়ে জমা করেছে। জমা করে কি কিনেছে? সাইকেল রিক্সা কিনেছে। এখন হয়তো বাস কিনতো, এটা অনেক আগে জানিস তোরা, অনেক আগের যিনি লিখেছেন তিনি অনেক আগে সাইকেল রিক্সার দিয়েছেন। তাহলে তোরা এখনকার দিনে কি বলতিস? হ্যাঁ, অটো রিক্সা, এই টোটো বলতিস, বাস বলতিস, এইসব বলতিস। রিক্সা সে প্যাটেল করে রে পায়ে বল, তোরা বল ওগুলো নিয়ে কে ব্যবসা করলে ব্যবসা চলবে? আজকাল রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে গ্রীষ্মের রোদে, হ্যাঁ দাবো তবুও কেউ চাপবে না তোর এই রিক্সায়। তাহলে যাই হোক না কেন, আমরা দেখি এখনকার দিনে হলে বাস টাস কেনা হতো, তো যাই কিনে থাকুক ওরা ওই রকম ব্যবসা করার জন্যই এরকম ঋণ নিয়েছে, ব্যাংক থেকে ঋণ নিয়েছে। 4টি সাইকেল রিক্সা ক্রয় করলেন। 2 বছর পর হিসাব করে দেখা যায়, 2 বছর পর হ্যাঁ হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদে মোট এত টাকা আয় হয়েছে। দেখ তোরা ভালো করে দেখ, 2 বছর হোক 3 বছর হোক না কেন, বছরের শেষে মানে কি সেই 2 বছর শেষে এখানে কিন্তু কেউ তাদের মূলধনে হেরফের করেনি, অর্থাৎ সরল অংশীদারি কারবারের মধ্যেই কিন্তু অঙ্কটা রয়েছে। এবারে দেখ বছরের শেষে কত টাকা লাভ হয়েছে তাদের সাইকেল রিক্সা টেনে, হ্যাঁ বছরের শেষে খরচা বাদে
এই যে বলেছে সমস্ত খরচ খরচা বাদে, মানে খাওয়া দাওয়া, সাইকেল রিক্সা, গিরিজ করা, টায়ার পাংচার হয়ে গেলে সারানো, এইসব খরচা টুকিটাকি আছে, তো সেই খরচাগুলো বাদে মোট এত টাকা লাভ হয়েছে। তাহলে মোট এত টাকা লাভ হয়েছে, সেই লাভ থেকে তারা কত টাকা পাবে বলতো? অঙ্কটার ফাঁকটা বেশি, হ্যাঁ, আর অঙ্কটার ভিতরে কিছুই নেই। তাহলে তুই ভালো করে পড়, পরীক্ষার হলে যাতে তুই এত বড় একটা অঙ্ক দেখে, হ্যাঁ, তুই নাই পড়িস, তুই তো করার কথা দূরে থাক, তুই পড়বি না, অঙ্কটা দিয়ে চলে আসবি বাড়িতে, হ্যাঁ, চলে যাবে 5 নাম্বার, একদম ইজি অঙ্ক। দেখ তাহলে দেখ অঙ্ক পড়বি ভালো করে, ভিতরে কি আছে দেখবি। তাহলে আমরা লিখে নিচ্ছি, ধার নিয়েছে কিন্তু কি করেছে, মূলধন জমা করেছে। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত, 3 বন্ধুই তোরে 1 2 3, 3 বন্ধু। তাহলে 3 বন্ধুর, আচ্ছা আমি একটু বড় করে দিচ্ছি এই জায়গাটা, 3 বন্ধুর মূলধনের অনুপাত। তোরা তো দেখতেই পাচ্ছিস পুরো বোর্ডটা জুড়ে গেছে অঙ্কটা, তো লিখতে তো হবে তোদেরকে বোঝাতে, তোরা যাতে বুঝতে পারিস সেই কাজই তো আমি করি। তাহলে 6000:8000, তারা একটু দেখি ওটা আবার 8000 আছে না 800 আছে, এটা 8000 আছে রে, 8000 আছে বলছি না। তুই বড় অঙ্ক লিখতে কত কষ্ট বল দেখি, লিখতেই হবে ওরা যাতে বুঝতে পারিস। 8000 এটা একটু বাড়িয়ে দিই 5000। এই টাকা ঋণ নিয়েছিল তারা ব্যাংক থেকে, তাহলে ঋণ নিয়ে তো এটাই মূলধন হয়েছে, 3টে করে শূন্য আউট কর, 6:8:5। দেখ এটাই ফাইনালি অনুপাত বেরিয়ে গেছে, এটাকে আর কাটাকুটি করা যাবে না, জানিস প্রাইম নাম্বার 5টা। তাহলে এবারে দেখতে পাচ্ছিস তাহলে খরচা বাদে হয়ে গেছে, সেটা আমাকে আর বাদ দিতে হবে না, বছরের শেষে যা লাভ হয়েছে। তাহলে বছরের শেষে লাভ কত টাকা হয়েছে? বছরের শেষে লাভ হয়েছে, বছরের শেষে লাভ হয়েছে 30,400 টাকা। তাহলে বল 30,400 টাকার মধ্যে প্রথম বন্ধু কত টাকা? প্রথম বন্ধু পায় কত টাকা বল? পাবে 30,400 গণিত, দেখ এখানে দেখ, এই দেখ 6 অনুপাত প্রথম বন্ধুর ভাগার, আর এদিকে আনুপাতিক যোগফল 8 + 13 আর 6 হচ্ছে 19। দেখ 19 দিয়ে কাটাকুটি করতে হবে তোদেরকে, দেখ এটা কাটা যাবেই বলে অঙ্কতে এই নাম্বারটা দিয়েছে। তোরা ভালো করে খেয়াল কর, তোদের যাতে না কষ্ট হয়, এই নাম্বারগুলো কিন্তু এই 19 দ্বারা বিভাজ্য, মানে কি অঙ্কে সেট করা আছে, তোরা কিভাবে কাটবি কিভাবে এগোবি সব সেট আছে। দেখ এটা কাট তোরা, তাহলে বুঝতে পারবি। 19 কে 19 হাতে কত থাকে বলতো? 19 কে 19 যদি চলে যায় তাহলে আর 11 থাকে 114, 19 কত 114, 19 6 114, 19 6 এই দেখ 19 6 6 9 54 54 4 6 1 6 5 11, 19 6 114। তাহলে এটা তো আমার হয়ে গেল এত দূর পর্যন্ত, তার গায়ে দুটো শূন্য, তাহলে এখানে করে গুণ কর, 6 0 0 6 0 0 636 6 6 1 6 আর 3 9600 টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধুর কি, প্রথম বন্ধু পাবে, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশ। তাহলে দ্বিতীয় বন্ধু পাবে, একইভাবে 30,400 গণিত এর ভাগ হচ্ছে 8/19, কাটাকুটি ওই একইভাবে হবে কত দিয়ে 1600। 8 0 0 8 0 0 8 0 0 8 6 48, 48 এর 8 হাতে থেকে 4, 8 1 8 8 4 12, 12,800 টাকা পাবে। হ্যাঁ, তৃতীয় বন্ধু পাবে 30,400 গণিত 5/19, 5/19 কাটাকুটি ওই একই 1600, আর 16 5 80 রে, 80 গায়ে একটা দুটো শূন্য, 8,000 টাকা। তাহলে বল দেখি এবারে প্রথম বন্ধুর যে ধার শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে, দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে, তৃতীয় বন্ধুর। এবারে বলে এই টাকা তো পেলেই হবে না, তাদেরকে নিজের অ্যাকাউন্টে ওই শোধ করতে হবে যে টাকা ধার নিয়েছিল ব্যাংক থেকে। হ্যাঁ, তাহলে এবারে আমরা ওই শোধগুলো করে দিই। তাহলে ব্যাংকে ধার শোধ করার পর এই যে সমবায় সমিতি বলেছিল না, একটা সমবায় সমিতি আছে, দেখ এই দেখ সমবায় ব্যাংক, বিভিন্ন সমবায় ব্যাংক হয়, কৃষি সমবায় ব্যাংক হয়, মৎস্য সমবায় ব্যাংক, বিভিন্ন রকমের সমবায় ব্যাংক হয়। সেই ব্যাংকের টাকা শোধ করতে হবে। ব্যাংকের সমবায় সমিতির, সমবায় ব্যাংকে লিখি, সমবায় ব্যাংকের টাকা শোধ করার পর প্রথম বন্ধুর হাতে থাকবে
থাকবে, শুধু লিখতে হবে তোকে এত কিছু, আর অঙ্কের মধ্যে কিছু নেই। বল অঙ্কের মধ্যে কিছু রয়েছে? আগের মতনই অঙ্ক করবো। তাহলে এবারে আমরা এখান থেকে কি করব? হ্যাঁ বল, ব্যাংকে কত টাকা ধার নিয়েছিল প্রথম বন্ধুর? এইটা হয়েছে, সে ধার নিয়েছিল ৬,০০০ টাকা। মাত্র এত টাকা থাকবে, ২ বছর কাজ করে তোরা নিজেরাই। তাহলে ৩,৬০০ টাকা। ৩,৬০০ টাকা। দ্বিতীয় বন্ধু কত টাকা দিয়েছে? ১২,৮০০ টাকা। তার মধ্যে শোধ দিতে হবে কত? ৮,০০০ টাকা। ৮,০০০ বের করে দিয়ে ৪,৮০০ টাকা। এই টাকাগুলো লিখে দিই। ১২,০০০ এর হয়েছে ৮,০০০ টাকা লাভ হয়েছে। সে ধার করেছিল কত? ৫,০০০ টাকা। তাহলে তার ৩,০০০ টাকা থাকবে। দেখ ভালো করে দেখে অ্যানসার গুলো একটু টাকা লিখে নিবি এককটা। তাহলে প্রথম বন্ধুর হাতে কত টাকা থাকবে? ৩,৬০০ টাকা। দ্বিতীয় বন্ধুর হাতে থাকবে ৪,৮০০ টাকা। আর তৃতীয় বন্ধুর হাতে থাকবে ৩,০০০ টাকা। দেখ বুঝতে পারলি ভালোভাবে অঙ্কটা? অঙ্কটার মধ্যে কিন্তু কিছুই নেই। আমি বারবার বলছি, বোর্ড ভর্তি এই অঙ্কটা হলে কি হবে? অঙ্কটার মধ্যে কিছু নেই। তো দেখ আমি এই ৮-এর অঙ্কটা তুলে নিয়েছি। ওটা এই ৮-এর অঙ্কটাও খুব বড় সাইজের একটা ভালো অঙ্ক। তোরা পড়ে দেখ এর মধ্যে কি রয়েছে। চল আমি অঙ্কটা পড়ছি, ভালো করে দেখ। ৩ বন্ধু যথাক্রমে ১,২০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা ও ১,১০,০০০ টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। হ্যাঁ এটা ঠিক আছে, বাস ক্রয় করেছে। প্রথমজন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টর কাজ করেন। হ্যাঁ তারা ঠিক করলেন যে মোট আয়ের 2/৫ কাজ করার জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি ২৯,২৬০ টাকা আয় হয় তবে কে কত টাকা পাবে? দেখ তোরা অঙ্কটার মধ্যে ভালো করে পড়লি তো? বলছে একজন ড্রাইভার আছে আর দুজন কন্ডাক্টর আছে। হ্যাঁ দুজন কন্ডাক্টর, তোরা দেখেছিস ওই যে বাসের গেট থাকে না, সামনে আর পিছনে একটা করে গেট থাকে, সেখানে দেখবি একটা করে লোক থাকে, তাদেরকেই কন্ডাক্টর বলা হয়। এই হাওড়া হাওড়া, এই কলকাতা কলকাতা এরকম বলে না? বলে তো। হ্যাঁ তাহলে সারাই কন্ডাক্টর। আর যিনি চালান বাস চালক তাকে ড্রাইভারই বলে। তাহলে সেই ড্রাইভার আর কন্ডাক্টর এরা একটা বাস কিনেছে, নিজেরা কিছু মূলধন দিয়েছে, দিয়ে পরে বাস কিনেছে। এবার দেখ তাদের কাজ কিন্তু আলাদা আলাদা, অঙ্কে বলা রয়েছে তাদের কাজ আলাদা আলাদা। মানে কন্ট্রাক্টরের কাজ আলাদা, ড্রাইভার তো বাস চালাবে, তাই নয় কি বল? আর তোরা যদি লেখাপড়া না করিস ওই সবই কাজ করতে হবে তোদেরকেও। হ্যাঁ পারবি তো তোরা? দেখ আমি কোনো কাজকে ছোট বলছি না। হ্যাঁ কন্ট্রাক্টরের কাজ যে ছোট, কোনো কাজকে ছোট চোখে দেখা ভালো নয়। তবে আমি এটা বলতে চাইছি তোরা পারবি তো? এ যুগে তোরা ফ্যানের তলায় বা এসি কুলারের তলায় পড়াশোনা করছিস, থাকছিস, অত রোদে গিরছেতে তোরা পারবি তো? পড়াশোনা না করলে তোদের অত কষ্টের কাজই করতে হবে। হ্যাঁ এবং মানিয়ে নিতে হবে সেসব কাজ। যা ওটা কর, হয়তো পড়াশোনা করলে একটা কাজবাজ জুটে যাবে, সেই কাজবাজ জুটে গেলে হয়তো আরামে ঘরের ভিতর কোনো অফিসে বা কোথাও কাজ করবি, কষ্ট কম হবে, তাতে চলে যাবে। কিন্তু তোরা পড়াশোনা না করলে হয়তো সেই সব কাজই অপেক্ষা করছে তোদের জন্য। দেখ অঙ্কের ভিতর কি আছে, দেখ পড়াশোনা কর, পড়াশোনা। ৩ বন্ধু যথাক্রমে ১,২০,০০০ টাকা এবং ১,৫০,০০০ টাকা এবং ১,১০,০০০ টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছেন। প্রথম জন নাকি ড্রাইভার, বাকি দুজন নাকি কন্ট্রাক্টর কাজ করেন। তারা ঠিক করলেন তারা মোট আয়ের 2/5। আচ্ছা মোট আয়ের খেয়াল করতে হবে, মোট আয়ের 2/5 আমাকে ছাড়িয়ে নিতে হবে আগে। তাহলে দেখ ২০০৯ মানে ২৯,২৬০ গুণিত 2/5 যদি আমি ছাড়িয়ে দিই না, তাহলে আমি একটা টাকা পেয়ে যাবো। সেই টাকাটা, হ্যাঁ সেই টাকাটা বলছে 2/5 কাজের অনুপাতে ভাগ করে নেবে। এই টাকাটা বলছে কাজের অনুপাতে ভাগ করে নেবে, কাজের অনুপাতে ভাগ করে নেবে। এই যে কাজের অনুপাতে এরা ভাগ করে নেবে, মানে ড্রাইভার একটু বেশি পাবে। হ্যাঁ ড্রাইভার তো চালক, বাসটা চালিয়ে নিয়ে যায়, তার জন্য 3 একক অধিকার, আর এ 2 একক, এ 2 একক, দুজনের সমান অধিকার। তাহলে দেখ আমরা কিন্তু এই টাকাটাকে এই অনুপাতে ভাগ করবো। তোরা তো অনুপাতে ভাগ করা দেখলি, অনুপাতেই তো আমরা ভাগ করছিলাম। অংশীদারি কারবার যে অঙ্কগুলো, হ্যাঁ তোরা মনে কর না এই টাকাটা এদের 3 জন কারো লাভ হলে তারা কত টাকা পাতো সেই হিসাবে তোরা ভাগ করবি। তবে মনে রাখবি ২৯,২৬০ টাকা 5 ভাগের 2 ভাগ, ওইটুকু অংশ ওদের কাজের অনুপাতে ভাগ হবে। এবার কি বাকি টাকা থাকবে? তুই নিজেই বল, বাকি টাকা থাকবে 5 ভাগের 2 ভাগ ব্যবহার হয়েছে। তাহলে 5 ভাগের 3 ভাগ এখনো তো বাকি আছে, মানে বাকি অংশ, এই যে বাকি অংশ তোরা দেখেই বুঝতে পারছিস 5 ভাগের 3 ভাগ বাকি আছে। তাহলে 5 ভাগের 3 ভাগটা আমরা বের করে নেবো, খুব ইজি ভাবে। তাহলে এটা বিয়োগ করে দিলেও হয়ে যাবে, এই টাকাটা বিয়োগ করে দিলেও থেকে হয়ে যাবে বাকি অংশ, বা তোরা 5 ভাগের 3 ভাগ দিয়েও গুণ করতে পারিস। তাহলে সেই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করে নিবি, যেভাবে অঙ্কগুলো করে করে এলি মূলধনের অনুপাতটাকে বের করে নে। চল ফটাফট কর আমার সাথে অঙ্কটা, দেখ ভালো করে।
খুবই ইজি অঙ্ক, ভিতরে গিয়ে পড়া আমার মতো একটা প্যাটার্ন তৈরি করে নি আগে থেকে। আমি যেভাবে একটা প্যাটার্ন তৈরি করে নিচ্ছি না, প্যাটার্ন তৈরি করে নিচ্ছি, সেই প্যাটার্নটাতেই আমি 70% অঙ্কটাকে কভার করে দিচ্ছি আর 30% গুছিয়ে লিখে নিচ্ছি। দেখ তোরাও ওইভাবেই করবি, অঙ্ক বেশি প্র্যাকটিস করে গেলে অটোমেটিক চলে আসবে, তোমার সুবিধা হবে। তাহলে তিনজনের মূলধনের অনুপাত এখানে লিখবো, তিনজনের মূলধনের অনুপাত তাহলে এখানে দেখ 1,00,000 প্রথম জনের 20,000 টাকা ইস টু 1,50,000 টাকা, তারপরে আছে কি 1,10,000 টাকা, চারটে কোশ্চেন আউট কর, 12 ইস টু 15 ইস টু 11 থেকে আর কাটাকুটি যাবে না। তাহলে এত টাকার 2/5 কি হয়েছে, এত টাকার 2/5 বার করে রাখবে। তাহলে 2,900 এইবার বলছি 29,260 এর 2/5 2/5 সমান 29,260 গুণিত 2/5 কাটাকুটি কর, 5 5 এ 25, 5 8 এ 40, 5 5 এ 25, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 5 এ 10, 10 এ 0, হাতে থাকে 1, 2 একে 16 আর একে 17, 2 5 এ 10 আর একে 11, তাহলে 11,704 টাকা। তাহলে 11,704 টাকা কাজের অনুপাতে, টাকা কাজের অনুপাতে ভাগ করে নেবে, ভাগ করে নেবে। কাজের অনুপাত দেওয়া আছে, দেখ কাজের অনুপাত 3:2:2। তাহলে দেখ আমরা এই অনুপাতে এই টাকাটাকে ভাগ করে নেবো, বাকি টাকা আমরা পরে বের করছি। হ্যাঁ, বাকি টাকা তাহলে এখানে লিখি 11,704 টাকা কাজের অনুপাতে ভাগ করলে, কাজের অনুপাতে ভাগ করলে কে পাবে রে, ড্রাইভার পাবে। প্রথমে ড্রাইভার আছে, ড্রাইভার পাবে। দেখ ড্রাইভারের একটুখানি বেশি থাকবে কারণ উনি ড্রাইভার। এই যে 3 অংশ, তারপর 3 একক, 3 একক বা দুই দুই একক হচ্ছে কন্ট্রাক্টর, সেম সেম দুজন কন্ট্রাক্টর। তাহলে ড্রাইভার কত টাকা পাবে বল, 11,704 গুণিত এই যে ড্রাইভারের ভাগ আর কত, এখানে 11 আছে, এই 11 সরি 7 আছে, 7 দেখ 3 4 5 6 7, 7 ভাগের মধ্যে 3 ভাগ পেয়ে যাবে। 7 দ্বারা কাটাকুটি কর, আমি বারবার বলছি এই 7 দ্বারা এখানে নাম্বারটা ডিভাইডেড হবে, চোখ বন্ধ করে তোরা কাটছিস, কারণ সেরকমই অঙ্ক তোকে দেওয়া হয়েছে। তাই 7 একে 7, হাতে কত থাকে বল, 7 4 11 47, 7 6 42, 5 50, 7 7 49, 7 2 গুণে 14 হলো। আরেকবার দেখে নি, 7 একে 7, 4 11 4 47, 7 6 42, 5 50, 7 7 49 আর একে 50, 7 2 গুণে 14। এটাকে গুণ করে লিখতো 3 2 গুণে 6, তারপরে 3 7 21, 21 এর 1, হাতে থাকে 2, 3 6 18 19 20 20 0, হাতে থাকে 2, 3 আর 2 5, 5,016 টাকা, 5,016 টাকা। 3 2 গুণে 6, 3 7 21, 21 এর 1, 3 6 18 19 20 আর 3 1 3 4 5, এত টাকা হচ্ছে। তারপরে দেখ, তারপরে আমরা এখানে ড্রাইভার তো হয়ে গেছে 11,000, এইবারে কন্ট্রাক্টর একবারে লিখি, কন্ট্রাক্টর পাই। আচ্ছা প্রত্যেক কন্ট্রাক্টর লিখে দিই, তাহলে একই জিনিস হবে বল, প্রত্যেক কন্ট্রাক্টর লিখে দিই তো সুবিধা হবে। প্রত্যেক কন্ট্রাক্টর পায়, কন্ট্রাক্টর পাবে কত টাকা পাবে, 11,704 গুণিত উপরে 2 লিখে দে, এটাকে কাটাকুটি করে দে, 1672ই থাকছে। তাহলে এখানে 2 2 গুণে 4, 2 7 14, 14 4, 2 6 12 আর 13 13 3, আর হাতে থাকে 1, 2 1 2 এর 3, 2 2 গুণে 4, 2 7 14 14 4, 2 6 12 12 13 13 3 1 3, এত টাকা তাহলে প্রত্যেকে পাবে। এবারে বাকি টাকা, হ্যাঁ বাকি টাকা, বাকি লাভ থাকে, বাকি আয়, দেখ বুঝতেই পারছিস তোরা, বাকি আয় 29,260, আমরা বিয়োগ করলেও হবে, আবার কি করলেও হবে, যদি আমরা 2 এর 7 দিয়ে, এই 2 এর 7 বলছি, 3 এর 5 দিয়ে গুণ করি তাও হবে। তাহলে বিয়োগই কর। তাহলে এবার বল কত হবে, এটাকে বিয়োগ করলে 4 আছে, কত এটা 10 বলবে 6 দিতে, হাতে থাকে 1 1 চলে এলে এখানে 5 আসবে, 7 আছে কত দিতে 12 বলবে 5 দিতে, একটা 2 হয়ে গেল, 2 7 17,556, 17,556। তবু এবার উপর নিচে করে দেখে নিয়ে, হ্যাঁ ভুল যদি হয়ে যায় তো ভুল হবে কটায়, ভুল যেন না হয়। তাহলে এটা কত, 7 আছে 7 5 12, 2 7, ঠিকই আছে 17,556, 17,500।
তাহলে এটাকে আমি কি করবো রে, এটাকে এবার মূলধনে এত টাকা মূলধনের মধ্যে ভাগ করবো। 17,506 মূলধনের মধ্যে ভাগ করলে মূলধনের অনুপাতে ভাগ করলে আচ্ছা ভাগ করলে আমি এরপর থেকে আমি উপরে পড়ছি, একটুখানি জায়গা করে দিচ্ছি মুছে, হ্যাঁ। তাহলে দেখ আমি এই উপরটাতে করছি, এই অঙ্কটা তো আমার আর লাগবে না, প্রায় শেষের মুহূর্তে পৌঁছে গেছি। এই জায়গাটা আমি কভার করে দিচ্ছি। তোরা বুঝতেই পারছিস এত বড় একটা অঙ্ক এতটুকু ঘরটাতে করা মুশকিল, এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, হ্যাঁ। তাহলে এত টাকা মূলধনের উপর ভাগ করে নিলে ড্রাইভার পায়, প্রথমে লিখি ড্রাইভার পায়, তো কত টাকা ড্রাইভার পাবে রে? তাহলে আগে তো এই টাকাটা লিখি 17,556 গণিত 17,556 গণিত, এই দেখ এখানে দেখ 26, তাহলে 38 হচ্ছে, 15 17 আর কি 18 10 28 হচ্ছে, লিখি রে 38 হচ্ছে, সরি 38 হচ্ছে। তাহলে এখানে 38 হবে, 38 আর উপরে থাকবে কত 12 থাকবে। দেখ আমরা এটা 19 দিয়ে কাটাকুটি করবো, হ্যাঁ 19 দিয়ে, 19 দুগুণে 38, তাহলে এটা 19 কে 19 19 দুগুণে 38, 19 দুগুণে 76, এভাবে করে করে যা। 19 কত এই 175, 19 এর চেয়ে 19 95, 19 114, 19 7 133, 19 8 হচ্ছে 152, 19 9 হচ্ছে 171, তাহলে এটা 19 9 হচ্ছে 171, 72 73 74 75, 45 থাকছে, 19 1 19 19 দুগুণে 38, 19 40, 7 থাকছে, 19 4 76। দেখো আমি ডবল নাম্বার কিন্তু ধরিনি, হ্যাঁ। তাহলে আবার 2 দিয়ে কাট, 2 1 2, 2 4 8, 1 9, 2 6 12, 2 2 4, তাহলে 12 দিয়ে গুণ কর, 12 12 12 গুণে 24, 24 এর 4, 12 6 8, 12 6 72, আর 2 73 74, 74 এর 4 থেকে 7, 12 4 48, 48 এর 7 হচ্ছে 55, তাহলে 5,544 টাকা, 5,500। দেখা দেখিনি। ঠিক আছে, তাহলে এত টাকা। এবারে কন্ট্রাক্টর পায়, প্রত্যেক কন্ট্রাক্টর পায় বললে হবে না, কারণ কন্ট্রাক্টর আলাদা আলাদা রেটিং এ টাকা দিয়েছে, এখানে প্রথম কন্ট্রাক্টর পায় বলতে হবে, হ্যাঁ? প্রথম কন্ট্রাক্টর পায়, কন্ট্রাক্টর পায় মূলধনে, হ্যাঁ মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত, এইগুলো হচ্ছে মূলধনের অনুপাত, মনে রাখবি মূলধনের অনুপাত। তাহলে এত টাকা পাবে, তাহলে এবার বল কত টাকা পাবে। তাহলে এখানে আমরা লিখবো 17,556 গুণিত 11/38, কাটাকুটি কর, ডাইরেক্ট এটাকে 462 দিয়ে কেটে দেবে, 11 কে 11 11 দুগুণে 22 এর 2, 11 6 66 67 68 না থেকে 6, 11 4 44 হচ্ছে 5,000, 5,000। তাহলে দ্বিতীয় কন্ট্রাক্টর পাই, দ্বিতীয় কন্ট্রাক্টর পাই, তাহলে দ্বিতীয় কন্ট্রাক্টর পাবে 17,556। আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি, তোদের যদি প্রয়োজন আছে একটু স্ক্রিনশট নিয়ে বা আগে ব্যাক করে ভিডিওটা একটু দেখে নিবি, হ্যাঁ। তাহলে আমি এই জায়গাগুলো করে নিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই, এটা আমার প্রয়োজন আছে, এই দিকটার প্রয়োজন। মনে রাখবি এটা 11 আছে, 11 বাই কত লিখবো 38, এই জায়গাটা আমি মুছে দিই। এই জায়গাটা অর্ডার দিচ্ছি, এবার আমি এই জায়গা, এই জায়গাটা তো আমার দরকার নেই, এই জায়গাটা আমার দরকার, অঙ্কটা তো ভালো করে বুঝতে হবে তোদেরকে, হ্যাঁ। তাহলে কন্ট্রাক্টর পাই কত বলতো 17,556 গণিত কত ছিল রে, 11 ছিল লাস্টে, কত ছিল যেমন অনুপাতটা দেখিনি। ও আচ্ছা আমি 11টা দিয়ে করে দিয়েছি, বুঝেছিস, 11টা দিয়ে, তাহলে 15টা দিয়ে একটু করে নিই, 15টা দিয়ে খেয়াল রাখবি, আমি আগে পিছে করতেই পারি, আগে পিছে। প্রথম কন্ট্রাক্টর দ্বিতীয় কন্ট্রাক্টর এখানে তো নির্বাচন করে নেই, তাই আমি প্রথম কন্ট্রাক্টর যেটা খুশিকে বলতে পারি, তাই দ্বিতীয় কন্ট্রাক্টর এটা 11 বলবি, হ্যাঁ। 11 বাই কত 38, এই একইভাবে 462 দিয়ে কাটবে, এই 11 হচ্ছে আবারও 15 বলি, হ্যাঁ 15, তাই এবারে বলতো কত ভাই এখানে 15 থেকে 30 30 শূন্য, 15 6 90, 93, হাত থেকে 9, 15 4 60 আর 9 তাহলে দেখ এত টাকা 6,930। এবারে বলছে এখানে যে অঙ্কটাই বলেছিল যে এখন কার হবে, তবে কে কত টাকা পাবে, তাহলে কত টাকা পাবে, তাহলে তবে তবে সব শেষে ড্রাইভার মোট টাকা পাবে, ড্রাইভার মোট পায়, ড্রাইভার কত টাকা মোট পাবে, দুই জায়গা থেকে টাকা আসবে,
আর প্রথম কন্ট্রাক্টর পাই, মোট, তবে সব শেষে মোট ড্রাইভার মোট পাই, প্রথম কন্ট্রাক্টর, দ্বিতীয় কন্ট্রাক্টর পাই, দেখ আমরা এগুলোকে একটু যোগ করবো। তাহলে বলতো প্রথমে ড্রাইভার কত টাকা পেয়েছিল? 5,016 টাকা যুক্ত ড্রাইভার 5,540, 5,540 যোগ কর 10,000 কত হচ্ছে? 10,060 টাকা হচ্ছে রে। 10,060 টাকা হচ্ছে। এই তো 4,600 মানে 4,610, 4 একটা 5, 5 এর 6, 5, 10,560 টাকা হচ্ছে। তাহলে প্রথম কন্ট্রাক্টর কত পাবে? প্রথম কন্ট্রাক্টর কাজে প্রথমে কত টাকা পেয়েছিল? 3344 যুক্ত, দেখ আচ্ছা তোরা একটু এটা দ্বিতীয় করে নে তো, তোদের সুবিধা হবে। এটা দ্বিতীয় করে নিবি, হ্যাঁ এটা দ্বিতীয়, একটু ম্যানেজ করে নে একটু। এটা দ্বিতীয় কন্ট্রাক্টর পাই, তাহলে আর এটা প্রথম কন্ট্রাক্টর বলে দিই। প্রথম কন্ট্রাক্টর তাহলে প্রথম কন্ট্রাক্টর যেটা ছিল সেটা প্রথম কন্ট্রাক্টর। এই টাকাটা হবে 6,930, এই টাকাটা যোগ কর তো 0, এখানে যোগ কর। তাহলে এখানে যোগ করলে হয় 0, 4, 4, 3, 7, 9, 10, 11, 12, 12, 12, 2, 6, 3, 9, 10, 10,274 টাকা, 10,274 টাকা। এবার দ্বিতীয় কন্ট্রাক্টর কত টাকা পাই বলতো? দ্বিতীয় কন্ট্রাক্টর পাই এই যে 17,500, এই রাখো এইখানে, এইটাই 33,044 প্লাস দ্বিতীয় কন্ট্রাক্টর এই যে 5,082, এখন যোগ করে নিই। তাহলে 4, 2, 6, 8 আর 4, 12, 12, 12, 2 হাতে থাকে 1, 3 আর 1, 4, 5, 8 আর 1, 9, 9,400। তাহলে এই টাকাগুলো হয়ে গেল। তাহলে আমরা যদি এই তিনটে টাকাকে যোগ করি না, তাহলে আমার কোন টাকাটা আসবে জানিস? আমার কোন টাকাটা আসবে? ওই মোট টাকাটা আসবে 29,260 টাকা। তো তোরা একবার দেখে নে যোগ করে যে এটা আসছে কিনা। তাহলে দেখ এখানটায় আমি একটু যোগ করে নিচ্ছি এগুলো। 10,560, 10,274 আর 9,426। 6, 4, 10, 7, 6, 13, 14, 15, 15, 15 আর 16, 16, 6, 5, 4, 9, 10, 11, 11, 12, 12, 12, 12, 2 আর এটা 9 আর এটা 10, 10 এর 0, 5, 4, 9, 10, 11, 12, 12, 2 আর এটা 9 আর 10, 10 এর 0, 9 হবে আর এটা 2 হবে। একটা কোথায় যাবে? 8 হবে মনে হচ্ছে। এটা 8 হবে রে, এটা 8 হবে। ঠিক কর দেখ, এটা 8 হবে। এটা 8 হলে মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, তোরা অঙ্কটা বুঝতে পেরেছিস নিশ্চয়ই। ভালো করে দেখবি, ভিডিওটা পজ করে করে দেখবি, তাহলে ভালো বুঝতে পারবি। হ্যাঁ, তো দেখ পরের ভিডিওগুলো আমি পরের পার্টে আনছি। তোরা ভালো করে পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবি সবার আগে পেতে। হ্যাঁ।